আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা। বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই বোনেরা, যারা আমার লাইভটি এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ হচ্ছে আপনার লাইভটিকে একটু শেয়ার করে দিবেন যেন সকলে দেখার সুযোগ পায়। আমি আবার বলছি, লাইভটিকে আপনারা শেয়ার করে দিবেন। দেখেন শেয়ার অপশন চালু আছে, মেহরবানি করে লাইভটিকে শেয়ার করে দিলে সবাই দেখার সুযোগ পাবে। আলহামদুলিল্লাহ, তরিকুল ইসলাম ভাই, ধন্যবাদ, ভালো আছি ভাই। আসলে আজকে লাইভে আসার উদ্দেশ্য আসলে নতুন করে বলার কিছু নাই। আপনারা ইতিমধ্যেই সারাদিন অনেকেই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এগুলো বলে বলে আপনারা সরকারের প্রশংসা করেছেন। আমি আসলে সেই বিষয় নিয়েই লাইভে কথা বলতে আসলাম। আপনারা দেখেছেন, আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম নিয়ে যখন মাঠে ছিলাম, আমাদের দাবি ছিল, প্রথমত আমরা এক দফা দাবি দিয়েই কিন্তু আমাদের 17ই আগস্ট আমরা শাহবাগ চত্বরে আমরা সমাবেশ করেছিলাম। পরবর্তীতে 19শে অক্টোবরেও কিন্তু আমরা এক দফা দাবিতেই শাহবাগ চত্বরে আমরা আবারও সমাবেশ করেছি। আমাদের দাবিটি ছিল আউটসোর্সিং নামক ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে স্ব প্রতিষ্ঠানে আমাদেরকে স্থায়ীকরণ করা অথবা জাতীয়করণ করা। পরবর্তীতে আমরা যখন উপলব্ধি করলাম যে আসলে স্থায়ীকরণ প্রক্রিয়াটি সরকারের জন্য একটু কঠিন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, তখন কিন্তু আমরা নীতি নির্ধারক যারা আছি, আমরা সবাই মিলে কিন্তু আলোচনা করে আমরা আমাদের দাবির জায়গা থেকে আমরা ঠিক করলাম যে আমরা সরাসরি স্থায়ীকরণ বা জাতীয়করণ না আছে, আমরা ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা নিয়োগ চাইব। সেখান থেকে কিন্তু আমরা এক দফাই ছিল আমাদের যে ঠিকাদারি প্রথা বিলুপ্ত করতে হবে, অর্থাৎ কোনো ক্রমেই আমাদের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ঠিকাদার নামক যে মধ্যস্বত্ব ভোগী, সেই মধ্যস্বত্ব ভোগীকে আসলে রাখা যাবে না। এটাই ছিল আসলে আমাদের মূল দাবির জায়গা। এর সাথে আমরা আরও কিছু বিষয়কে সংযুক্ত করে দিয়েছিলাম, যেমন আমরা বেতন আমরা 30,000 টাকার কথা বলেছিলাম। আমাদের দাবি ছিল মাতৃত্বকালীন ছুটি সহ সাধারণ ছুটির কথা আমাদের বলা ছিল, ইনক্রিমেন্টের কথা বলা ছিল, অর্থাৎ 6 মাস পর পর যেন আমাদের বেতন বৃদ্ধি হয়। আমাদের পেনশনের কথা বলা ছিল, বিমার কথা বলা ছিল, আমাদের কল্যাণ তহবিলের কথা বলা ছিল। যা হোক, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু সরকারের সাথে বিভিন্ন সময় আসলে মিটিং করেছি, আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। আপনারা দেখে থাকবেন, বিগত দিনে সরকারের পক্ষ থেকে আমাদেরকে কিন্তু আশ্বস্ত করা হয়েছিল। আমরা যখন প্রথম 17 আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছিলাম, ওনারা কিন্তু আমাদের দাবিকে যৌক্তিক বলেছিলেন এবং বলেছিলেন যে আপনাদের দাবি যৌক্তিক সময়ের মধ্যে আপনাদের দাবিকে আসলে বাস্তবায়ন করা হবে। আমরা আশা করে সেখান থেকে চলে এসেছিলাম। পরবর্তীতে 19শে অক্টোবর যখন আমরা আবারও আন্দোলন করলাম, সেখান থেকে কিন্তু আমাদের দাবিকে যৌক্তিক বলে আবারও বলেছিলেন যে আমাদের কাজটা নাকি চলমান এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিটি আসলে বাস্তবায়িত হবে। পরবর্তীতে আমরা দেখলাম লম্বা মাস, অর্থাৎ 3 থেকে 4টি মাস আমরা আর আন্দোলন সংগ্রাম নিয়ে আসলে মাঠে দাঁড়াতে পারলাম না। এর জন্য আপনারা দেখে থাকবেন যে আমাদের মধ্যে দুটা মত ছিল। একটা মত হচ্ছে যে আমাদের কিছু ভাইরা তারা মনে করেছিলেন যে আন্দোলন সংগ্রাম নিয়ে এই মুহূর্তে আসলে মাঠে নামা যাবে না, নামলে হয়তো সরকার পক্ষ আমাদের দাবিটি বাস্তবায়ন করবে না। পক্ষান্তরে আরেকটি পক্ষ তারা মনে করেছিল যে আন্দোলন সংগ্রাম মাঠে রাখলে সরকার আমাদের বিষয়গুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করবে। তো এই দুইটা মতপার্থক্যের কারণে কিন্তু আমরা 3 থেকে 4টা মাস আন্দোলন সংগ্রাম নিয়ে আসলে মাঠে থাকতে পারিনি। পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম যে দলটি আসলে আশঙ্কা করেছিল যে দাবি দেওয়া নিয়ে মাঠে না থাকলে, অর্থাৎ আন্দোলন সংগ্রাম মাঠে না রাখলে আসলে সরকার পক্ষও আমাদের বিষয়গুলোকে খুব জোরে সোরে আসলে আমলে নেবে না, আমাদের বিষয়গুলো খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করার জন্য পদক্ষেপ নেবে না। পরবর্তীতে আমরা দেখলাম
এবং যে গ্রুপটি মনে করেছিল যে সরকার কোনো রকম আন্দোলন ছাড়াই দাবিটি বাস্তবায়ন করবে এবং আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হবে, ওনারা কিন্তু পরবর্তীতে স্বীকার করলেন যে না, আসলে ওনারা ভুল জায়গায় ছিলেন এবং ওনারা আমাদের সাথে একমত পোষণ করলেন যে আমাদের অবশ্যই আবারও রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করতে হবে এবং সরকারকে আমাদের দাবিগুলো আবারও রাজপথ থেকে আসলে জানান দিতে হবে। সেই জায়গা থেকে আমরা দুটি পক্ষ একত্রিত হয়ে তোমরা যা কিছু খাবার নিয়ে এসো, সমস্যা নেই। ইলিশ খিচুড়ি, এই রবিন আমি কথা বলতেছি, না আমি কথা বলতেছি বাবা, একটু না আমি আন্তরিকভাবে, আর সমস্যা নেই বাবা, তুমি নিয়ে এসো আর আনো না, আনো, একটু কথা বলতেছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে কাজ করতেছিলাম তো অনেক রাত হয়ে গেছে, আমরা খাওয়ার জন্য আসলে কয়েকদিনের খাবার নিয়ে আসবো, এই জন্য বাতিজা এসে বলতেছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আমি যে জায়গায় ছিলাম আসলে আমরা সেদিন দুই পক্ষ আবার একত্রিত হয়ে আমরা 22শে ফেব্রুয়ারি থেকে আবার আন্দোলন সংগ্রাম নিয়ে মাঠে থাকি। সেখান থেকে আমাদের উপরে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেলের মাধ্যমে কিন্তু আমাদের অনেক ভাই বোন কিন্তু আমরা আহত হই এবং সেই শাকিলের কথা আজও মনে পড়ে, যে ভাইটি আসলে রক্ত দিয়েছিল, এখন পর্যন্ত সে বিছানায় শুয়ে আছে, এখনও হয়তো 3 থেকে 4টা মাস লাগবে তার সুস্থ হতে। পরবর্তীতে কিন্তু আমরা শাকিলের রক্ত দেখেই, শাকিলকে আহত দেখেই কিন্তু আমরা সারা বাংলাদেশের মানুষ কিন্তু উজ্জীবিত হয়েছিলাম। সারা বাংলাদেশের মানুষ কিন্তু সাহস সঞ্চার করে আমরা বলেছিলাম যে কালকে থেকে আমরা সারা বাংলাদেশে আমরা কর্মবিরতি আমাদের দিয়ে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। সেখান থেকে আমরা কর্মবিরতি দিয়ে আমরা পরবর্তীতে অবস্থান কর্মসূচি দিকে যাই। আমরা অবস্থান কর্মসূচি পালন যখন করছিলাম তখন কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের কাছে ওনারা আসেননি। আমরা অনশন কর্মসূচিটি প্রেস ক্লাবের সামনে আমরা দীর্ঘ 8 থেকে 9টি দিন সেখানে অবস্থান করি। অবস্থান করার পরে আমরা 5ই মার্চ আমরা আমাদের আন্দোলনকে কনভার্ট করে আমরা শ্রমভবনের সামনে যাই। সেখান থেকে 6 তারিখে আমাদের শ্রম সচিব মহোদয় আসেন আমাদের মাঝে, এসে উনি ঘোষণা দেন যে আমাদের বেতন 30,000 টাকা করা হবে, আমাদের বোনাস দেওয়া হবে, আমাদের কল্যাণ তহবিলের অংশ আমরা পাবো এবং উনি আমাদেরকে বলেন যে ঠিকাদারি প্রথা বিলুপ্ত করা হবে। ঠিকাদারি প্রথা বিলুপ্ত করার জন্য আমাদের যে আউটসোর্সিং নীতিমালা আছে সেই নীতিমালাটি পরিবর্তন করা হবে এবং উনি কিন্তু পরিষ্কারভাবে বলেন যে নীতিমালা পরিবর্তন করার জন্য অর্থ মন্ত্রণালয় একটা কমিটি গঠন করবে, সেখানে শ্রম মন্ত্রণালয় এবং আমরা যারা শ্রমিক প্রতিনিধি আছি, আমরা কর্মচারী প্রতিনিধি আছি, তাদের পক্ষ থেকে 5 জনকে নিয়ে অর্থাৎ শ্রম মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং আমাদের সমন্বয়ে একটা টেকনিক্যাল কমিটি হবে। সেই টেকনিক্যাল কমিটি আলাপ আলোচনা করে এই নীতিমালাকে পরিবর্তন করবেন এবং নীতিমালা পরিবর্তন করে আমাদের ঠিকাদারি প্রথা অর্থাৎ মধ্যস্বত্বভোগী যে ঠিকাদারি প্রথা আছে এই প্রথাটাকে ওনারা বিলুপ্ত করবেন, অর্থাৎ ঠিকাদার ব্যতীত সরাসরি আমাদেরকে প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের যে বিধান সেই বিধান জারি করবেন। আমরা আশা নিয়ে সেদিনকার মতো আন্দোলন কর্মসূচি কিন্তু স্থগিত করি। পরবর্তীতে 17ই মার্চ আমাদের একটি মিটিং হয়, সেখানে একটা কমিটি যে করা হয় সেই কমিটিতে আসলে শুধুমাত্র বেতন বকেয়া এবং চাকরিচ্যুতদের বিষয়কে নিয়ে কাজ করার জন্য কমিটি গঠন করা হয়। আমরা সেই মিটিংটিতেও আমরা প্রথমে আলোচনা করেছিলাম, আমাদের আনিস ভাই ছিলেন, আমি ছিলাম, মজিবর ভাই ছিল, আমাদের এসএনর ভাই ছিল, নাহিম ভাই ছিল, ডিপিটিসির ফারুক ভাই ছিল, এলজিডির আমাদের মাহবুব ভাই ছিলেন, আওলাদ ভাই ছিলেন আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের। তো আমরা কিন্তু সকলের জায়গা থেকে একটা বিষয় বলেছিলাম যে আমরা আসলে এই বেতন বকেয়া বা চাকরিচ্যুত এই বিষয়গুলো কিন্তু আমাদের ঠিক আছে প্রতিনিয়তই একটা সমস্যা তৈরি হয়, এগুলো নিয়ে আমরা অবশ্যই কাজ করব, কিন্তু আমাদের মূল যে দাবির জায়গা সেই দাবির জায়গাটা কিন্তু ঠিকাদারি প্রথা বিলুপ্তের, অর্থাৎ মাঝখানে যে মধ্যস্বত্বভোগী ঠিকাদার, এই ঠিকাদারকে বাতিল করে আমাদেরকে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের যে বিধান সেই বিধান জারি করতে হবে। এবং ওই মিটিংটিতেও আমাদের কিন্তু পরিষ্কার দাবি এটাই থেকে, আমাদের মাজার ভাই ছিলেন, মাজার ভাই কিন্তু বারবার একটা কথা বলছিলেন যে আমাদের এই বেতন কত করলেন আপনারা, অথবা বোনাস কি দিবেন না, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। তবে সকলের একটাই বিষয় ছিল, সেটা হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে ঠিকাদারি প্রথাকে বিলুপ্ত করতে হবে, ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে আমাদের জন্য আউটসোর্সিং নীতিমালা পরিবর্তন করতে হবে। সেই জায়গা থেকে কিন্তু ওই মিটিংয়েও ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে দ্রুত সময়ের মধ্যে এই মিটিংয়ের রেজলিউশন ওনারা অর্থ মন্ত্রণালয়ে পাঠাবেন এবং সেখানে লেখা থাকবে যেন দ্রুত সময়ের মধ্যে ঠিকাদারি প্রথা বিলুপ্ত করার জন্য নীতিমালাকে পরিবর্তন করা হয়।
পরবর্তীতে আমরা দেখতে পেলাম আমাদের যে সেই মিটিংয়ের যে রেজুলেশন, সেই রেজুলেশনটিতে কিন্তু কোনোভাবেই এই বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হলো না এবং অর্থ মন্ত্রণালয়কে এই বিষয়টি জানানো হলো না। আমরা অর্থ মন্ত্রণালয় কমিটি হবে এই বিষয়টা নিয়ে কিন্তু দীর্ঘদিন আশায় থাকলাম এবং আমাদের মনে কোথায় যেন একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছিল। বিশেষ করে যখনই 17 তারিখে মিটিংয়ের পরে ঈদের পরবর্তী সময় এসে যখন দেখলাম সরকারের পক্ষ থেকে আসলে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কোনো কমিটি গঠন করা হলো না, আমাদের সমন্বয় আমাদেরকে ডাকা হলো না, শ্রম মন্ত্রণালয়কে ডাকা হলো না, তখন কিন্তু আমাদের মনে একটা অশনি সংকেত আমরা শুনতে পেলাম যে হয়তো ওই যে 19 অক্টোবরের পরে আমাদের যেভাবে 3 থেকে 4 মাস আমরা আন্দোলনের বাইরে ছিলাম, আবারও হয়তো এই একই ঘটনা ঘটছে। আমাদেরকে হয়তো কোনো না কোনো ব্যবস্থা আন্দোলনের বাইরে রাখার জন্য কোনো একটা পলিসি ওনারা অবলম্বন করছেন। অর্থাৎ যখনই আমরা দেখছি যে অর্থ মন্ত্রণালয় আমাদেরকে সাথে নিয়ে মিটিং করছে না বা আমাদেরকে কমিটির অন্তর্ভুক্ত করছে না, তখনই কিন্তু আমরা বারবার, আমি আমার জায়গাতে কিন্তু বারবার বলছিলাম যে যদি অর্থ মন্ত্রণালয় আমাদেরকে ছাড়াই কোনো সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু ঠিকাদারি প্রথা রেখে দেওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্য আমরা বারবার বা আমি আমার জায়গা থেকে বারবার কিন্তু সকল নেতাকর্মীদেরকে কিন্তু আমি বারবার অনুরোধ করেছি যে আপনারা আসুন, আমরা একসাথে বসে আলোচনা করে আমরা দ্রুত সময়ের মধ্যে আন্দোলন সংগ্রামে আমরা আসলে মাঠে থাকি। আমরা এই ঈদের পরবর্তী আমাদের কিন্তু অনেক দিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা একত্রিত হয়ে বসতে পারিনি। আমরা একত্রিত হয়ে বসে পরবর্তীতে আন্দোলন কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত আমরা ঘোষণা করতে পারিনি। এর মাঝখানে আপনারা দেখেছেন আমি লাইভে এসে বারবার বলেছি যে আমাদের দাবির জায়গা, আমাদের শক্তিমত জায়গা হচ্ছে রাজপথে আমরা যদি না নামি তাহলে আসলে আমাদের দাবিটি বাস্তবায়িত আসলে কোন পথে হবে এটা আসলে আমরা সন্দিহান ছিলাম। সেই জায়গা থেকে আমি বারবার আসলে অনুরোধ করেছিলাম সকলকে যে আসুন আমরা একত্রিত হয়ে আসলে রাজপথে আমাদের পরবর্তী আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করি এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেই আন্দোলন কর্মসূচিকে আমরা সফল করি। যা হোক, এখন পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি নিয়ে আমরা মাঠে অবস্থান করছি না। এর জন্য আমরা যারা নেতা আছি, আমাদের ফ্রন্টলাইনে যারা নেতৃত্ব দিচ্ছি, আমাদেরকে যারা আপনারা দায়িত্ব দিয়েছেন, আমরা আসলে সকলেই এর জন্য রেসপন্সিবল। আমি নিজেও রেসপন্সিবল, সাথে সাথে যারা এই নেতা হিসেবে নিজেকে পরিচয় দেন, নিজেকে নেতা হিসেবে জাহির করেন, তারা প্রত্যেকেই কিন্তু এই আন্দোলন সংগ্রামে এখন পর্যন্ত রাজপথে না করানোর জন্য আপনারা রেসপন্সিবল। যাই হোক, আজকে আমরা দেখতে পেলাম হঠাৎ করেই একটা প্রেস রিলিজ আমরা দেখতে পেলাম আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয়ের ভেরিফাইড ফেসবুক পেজে। সেখানে প্রেস রিলিজ আমরা দেখতে পেলাম এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে প্রজ্ঞাপনের মতো করে একটা প্রজ্ঞাপন আমরা দেখতে পেলাম আমাদের বাংলাদেশের বহুল প্রচারিত ইলেকট্রিক মিডিয়া চ্যানেল আই এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে মাছরাঙ্গা টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, তারা কিন্তু খুব ফলো করে প্রচার করছেন যে আউটসোর্সিং কর্মচারীদেরকে নিয়ে সরকারের পক্ষ থেকে একটি নীতিমালা প্রণয়ন করা হলো এবং সেই নীতিমালা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় পয়লা বৈশাখের উপহার হিসেবে জাতিকে দিলেন। আমি প্রাথমিকভাবে আসলে বলতে চাই, আমাকে অনেকেই ফোন দিয়েছে, অনেক সাংবাদিক ভাইরা ফোন দিয়েছেন, আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। আমি কিন্তু সাংবাদিক ভাইরা ফোন দেওয়ার আগেই কিন্তু আমার প্রতিক্রিয়াটি আমি জানিয়েছি ফেসবুক পোস্টের মাধ্যমে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা দেখে থাকবেন, আমি ফেসবুক পেজে কিন্তু পোস্ট করেছি। সেখানে কিন্তু আমি পরিষ্কার বলেছি যে যতক্ষণ পর্যন্ত ঠিকাদার রেখে প্রজ্ঞাপন জারি করা হবে, ঠিকাদার রেখে আমাদেরকে সকল সুযোগ সুবিধা আপনি দেন, যদি ঠিকাদার থাকে তাহলে কোনোভাবেই আমরা এই প্রজ্ঞাপনকে বা সরকারের এই সিদ্ধান্তকে আমরা শতভাগ সমর্থন করতে পারি না। অর্থাৎ আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের বিধান রেখে পরিপত্র জারি করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা যারা এই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিচ্ছি তারা কোনোভাবেই এই সিদ্ধান্তকে আমরা সাদরে গ্রহণ করতে পারি না। এরপরেও যেহেতু একটা প্রজ্ঞাপন হয়েছে, আমরা প্রজ্ঞাপনটি আজকে আমরা হয়তো প্রপারলি হাতে পাইনি, আমরা কালকে অথবা পরশুদিন এই প্রজ্ঞাপন পাবো। প্রজ্ঞাপন পাওয়ার পরে আমাদের সংগঠনের
আইন বিষয়ক উপদেষ্টা আছেন আমাদের সকলের সম্মানিত মাহবুর রহমান ইসমাইল ভাই, আমরা ওনাকে নিয়ে বসবো এবং আমাদের যে সকল নেতৃবৃন্দ আছেন আমরা সকল নেতৃবৃন্দকে নিয়ে বসবো। এই নীতিমালায় আমাদের জন্য কি কি রাখা হলো, সেগুলো আমাদের জন্য কতটুকু মঙ্গলজনক হলো এবং এই নীতিমালার আমরা এই নীতিমালা হওয়ার কারণে আমাদের কি কি স্বার্থ আমাদের ক্ষুণ্ণ হলো, কি কি স্বার্থ আমরা পেলাম, এই বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করার পরে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা ফর্মালি অর্থাৎ সাংবাদিক সম্মেলন করে হলেও অথবা সাংবাদিকদের যে কোনোভাবে অথবা আমরা প্রেস লিস্টের মাধ্যমে হোক আমরা যে কোনোভাবে আমরা আমাদের প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করব। তবে প্রাথমিকভাবে আমরা যতটুকু দেখেছি সেখানে আউটসোর্সিং যে নীতিমালাটি প্রণয়ন করেছে সরকার, সেখানে ঠিকাদার থাকবে কি থাকবে না এই বিষয়টি নিয়ে কিন্তু একটা শব্দ সেখানে উল্লেখ করা হয়নি। অর্থাৎ ঠিকাদারের বিষয়টা কিন্তু এখানে টোটালি আপনার হিডেন রাখা হয়েছে। এখন আমরা এই হিডেন শব্দের মানে কী ধরে নিব, ঠিকাদার কি থাকবে নাকি ঠিকাদার থাকবে না, এই বিষয়গুলো আমরা বুঝবো তখনই যখন আমরা পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন যখন হাতে পাবো। সেই প্রজ্ঞাপন আমরা হাতে নিয়ে আমাদের আইন বিষয়ক উপদেষ্টা মহোদয়ের সাথে বসবো, আমাদের সকল নেতৃবৃন্দ সেখানে থাকবেন। আমরা চুলচেরা বিশ্লেষণ করে আমরা এর পরবর্তীতে আমাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করব। তবে পয়লা বৈশাখ উপলক্ষে মাননীয় চিফ অ্যাডভাইজার সাহেব যেহেতু আমাদের বিষয়টি উনি মনে করেছেন যে আজকে বিশেষ দিন, আমাদের কথা উনি মনে করেছেন, বাংলাদেশের ভুক্তভোগী সকল আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক প্রকল্পভিত্তিক ভাইদের পক্ষ থেকে চিফ অ্যাডভাইজার মহোদয় সহ আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে যে আপনারা আমাদের বিষয়গুলো বিশেষ দিনেও আপনারা মনে রেখেছেন। তবে আমরা ওই দিনই সারা বাংলাদেশের সকল ভুক্তভোগী ভাই বোনেরা আপনাদের জন্য দুহাত তুলে দোয়া করব এবং আপনাদের জন্য আমরা বিজয় মিছিল করব, আপনাদের জন্য আমরা আনন্দ মিছিল করব তখনই যখন এরকম প্রজ্ঞাপন জারি হবে, যে প্রজ্ঞাপন নীতি লেখা থাকবে যে আজকের পর থেকে বাংলাদেশের সকল জায়গা থেকে এই আউটসোর্সিং নামক ঠিকাদারির প্রথার বিলুপ্ত করা হলো, মাঝখানের আর মধ্যস্বত্বভোগী কোনো ঠিকাদার থাকবে না, আমরা সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত হব এবং আমাদেরকে চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে। আমি একটা বিষয় আপনাদেরকে বলি, আমি আজকে যে প্রেস রিলিজ এবং যে প্রজ্ঞাপনটা আমি এখন পর্যন্ত দেখেছি, আমার যতটুকু মনে হচ্ছে, আমার ক্ষুদ্র জ্ঞান, যদিও আমি আইনজ্ঞ না অথবা আমার শ্রম আইন সম্পর্কেও বিস্তর জ্ঞান নাই, তারপরে আমার যতটুকু মনে হয়েছে যে এই নীতিমালাতে এখন পর্যন্ত আমাদের আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্পভিত্তিক ভাইদের চাকরির নিশ্চয়তা শতভাগ প্রদান করার বিষয়টি এখানে নিশ্চিত করা হয় নাই। আমার কথা হচ্ছে, আমাদের যদি চাকরির বিষয়টি নিশ্চিত না হয় তাহলে আপনারা ঘোষণা করেছেন সার্বজনীন পেনশনের আওতায় আমরা ইচ্ছা করলেই যেতে পারবো। আমাদের চাকরির যদি নিশ্চয়তা না থাকে তাহলে আমরা সার্বজনীন পেনশনের আওতায় কীভাবে যাবো এই বিষয়টা আমার আসলে বোধগম্য না। আমি এই বিষয়টি সুস্পষ্টভাবে আসলে বুঝতে পারিনি। আমরা অবশ্যই এই বিষয় নিয়ে আমাদের আইন বিশেষজ্ঞ আছেন, আমাদের সকলের প্রিয় মাহবুর রহমান ইসমাইল ভাই, আমরা ওনার সাথে বসবো এবং আমরা বিস্তর আলোচনা করব। আমরা দেখেছি প্রেস রিলিজ এবং প্রজ্ঞাপনে আরেকটি বিষয়, ম্যাটারনিটি লিভ 45 দিন করা হয়েছে। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়। আমার কথা হচ্ছে, একজন পার্মানেন্ট এমপ্লয়ির অর্থাৎ একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর ওয়াইফ অথবা একজন সরকারি কর্মকর্তা কর্মচারী, সে যদি মহিলা হয়, উনি যদি গর্ভ ধারণ করেন তাহলে ওনার যতটুকু কষ্ট হবেন একজন আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক প্রকল্পভিত্তিক ভাবে বা নিয়োজিত যে কর্মচারী আমার মা বোনেরা থাকবেন, ওনারা সন্তান ধারণ করলে কি তাদের ব্যথা কি একটু কম হবে ওই সরকারি কর্মচারীদের থেকে? যদি ওনাদের সমপরিমাণ ব্যথা হয় তাহলে কেন সরকারি কর্মচারীদের আপনি 6 মাস ছুটি দেবেন এবং কেন আমাদের আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক বা প্রকল্পভিত্তিক নিয়োগপ্রাপ্ত হওয়ার কারণে আপনারা কেন তাকে মাত্র 45 দিন ম্যাটারনিটি লিভ দেবেন? এটা কোনোভাবেই হতে পারে না। আমরা এটার অবশ্যই প্রতিবাদ জানাবো এবং অবশ্যই এটাকে সংশোধন করে আপনারা 6 মাস করবেন বলে আমরা বিশ্বাস করি। আপনারা উল্লেখ করেছেন আমাদেরকে বোনাস আপনারা দিবেন, কিন্তু সেখানে আপনারা বোনাস শব্দটাকে একবারের জন্য ব্যবহার করেননি। আপনারা বলেছেন আমাদেরকে আপনারা প্রণোদনা দিবেন। আসলে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এদেশে বড় হয়েছে, আমরা দেশের স্থায়ী নাগরিক। সেখানে আমরা কাজ করব, আমরা বছরে 2 ঈদ আসবে, আমাদের
বৈশাখী বৈশাখ আসবে, আমরা সেখানে উৎসব উদ্দীপনা নিয়ে আমরা বাসায় গিয়ে বলতে পারবো যে আমরা এই ঈদে বোনাস পেয়েছি। কিন্তু আপনারা কি বললেন, আমাদেরকে দেবেন প্রণোদনা। আসলে প্রণোদনা এবং বোনাস এই জায়গাতে আমার আপত্তি আছে। আমার মনে হয় যে প্রণোদনা একটা হচ্ছে জাস্ট আপনার উৎসাহ দেওয়ার জন্য আপনার কোনো একটা টাকা দেওয়া, কিন্তু বোনাসটা হচ্ছে আপনাকে সম্মানজনকভাবে আপনার যে প্রাপ্যতা, সে প্রাপ্যতা নিশ্চিত করা। প্রণোদনা একটা সময় বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু বোনাস কোনোভাবেই আপনার বন্ধ হয় না। অতএব আমরা অবশ্যই আশা করব যে এই বিষয়টিকে আপনার প্রণোদনা না রেখে আপনার বোনাসে কনভার্ট করে দিবেন। আপনারা আরও বলেছেন বেতন বৃদ্ধির বিষয়টা। আমাদের বেতন কত হারে আমাদের বৃদ্ধি পাবে, কতদিন অন্তর অন্তর বৃদ্ধি পাবে, এই বিষয়টিকে এখন পর্যন্ত আপনারা সুস্পষ্টভাবে এই প্রেস রিলিজ অথবা যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে সেই প্রজ্ঞাপন অথবা প্রেস রিলিজে আপনারা এখন পর্যন্ত সেগুলো ক্লিয়ার করেননি। আমরা অনুরোধ করব, যদি এই প্রেস রিলিজ অথবা এই প্রজ্ঞাপন সঠিক হয়ে থাকে, আপনাদের অ্যাটেম্প যদি সঠিক হয়ে থাকে, আমি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বিনীত অনুরোধ করব, দ্রুত সময়ের মধ্যে আপনারা এটাকে সংশোধন করে আমাদের বেতন ঠিক কত হারে বৃদ্ধি পাবে এই বিষয়টি আপনি নিশ্চিত করবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে আপনারা বলেছেন কমপক্ষে 5% হারে বৃদ্ধি পাবে, সর্বোচ্চ হচ্ছে বাজার ব্যবস্থার উপরে বা বাজার দরের উপরে নির্ভর করে বেতন বৃদ্ধি হবে। সেই ক্ষেত্রে আমাদের বিষয়টিকেও অবশ্যই সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আরেক কিছু বিষয় আমি দেখতে পাচ্ছি এখানে, ইউনিফর্মের কথা আপনারা বলেছেন, বছরে 2টা ইউনিফর্ম দেওয়া হবে। আসলে একজন মানুষের জন্য বছরে 2টা ইউনিফর্ম কিন্তু যথেষ্ট নয়। আমরা প্রত্যাশা করব এটাকে আপনারা সংশোধন করে কমপক্ষে 4 সেটে আপনারা করবেন। এবং শুধুমাত্র ইউনিফর্মের কথা বলেছেন, সাথে অন্যান্য যে সকল বিষয় নিশ্চিত করা দরকার, আমাদের জুতা থেকে শুরু করে, ছাতা থেকে শুরু করে অন্যান্য যে সকল বিষয়, সেগুলো এখানে মানে ব্যাখ্যা করা অথবা এখানে সুস্পষ্ট করা আমার মনে হয় যে প্রয়োজন। আপনারা এই বিষয়গুলো অবশ্যই সুচিন্তিতভাবে আপনার সকলের সাথে পরামর্শ করে বা সিদ্ধান্ত নিয়ে আপনারা এখানে লিপিবদ্ধ করবেন। আমরা আরও কিছু বিষয় আমরা আসলে এখানে দেখতে পেরেছি, সেটা হচ্ছে যে আমরা আমাদের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার পরে নিয়োগ প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন হবে, আমাদের দেখভাল কি প্রতিষ্ঠান করবে নাকি আদৌ ঠিকাদার থাকবে, এই বিষয়টি এখানে নিশ্চিত করা হয় নাই। যদি আমরা চাকরির নিশ্চয়তা না পাই, যদি আমাদের চাকরির নিশ্চয়তা না থাকে, তাহলে আমাদের কল্যাণ তহবিল বলেন অথবা আমাদের সার্বজনীন পেনশন বলেন, আমাদের বোনাস বলেন, আমাদের বেতন বৃদ্ধি বলেন। আসলে আন্তরিকভাবে দুঃখিত, নেটওয়ার্ক সমস্যার কারণে আপনারা হয়তো আমার কথাগুলো মাঝখানে অনেকটা সময় শুনতে পাননি, আমি দুঃখ প্রকাশ করছি। তো যে কথাটা ছিলাম, আমাদের চাকরির যদি কোনো নিশ্চয়তা না থাকে, আমরা যদি চাকরির নিশ্চয়তা না পাই, তাহলে আমাদের জন্য আসলে 1 লক্ষ টাকা বেতন অথবা বোনাস অথবা অন্যান্য যে সকল সুযোগ সুবিধা আপনারা দিতে চান না কেন, আমরা এই বিষয়টাতে কোনোভাবে সন্তুষ্ট হতে পারি না। অর্থাৎ আপনারা যে প্রজ্ঞাপনটি করবেন বা যে প্রজ্ঞাপনটি জারি করবেন, সেখানে অবশ্যই প্রথমে চাকরির নিশ্চয়তা বিধান করতে হবে। আমার একজন ভাই বোনের যেন চাকরি চলে না যায়, এই বিষয়টা আপনাদেরকে স্পষ্ট করতে হবে। এবং আমাদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে সেটাও সুস্পষ্ট করতে হবে। আমরা কোনোভাবেই ঠিকাদারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে চাই না, আমাদেরকে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদানের বিধান এই প্রজ্ঞাপনে উল্লেখ থাকতে হবে। এরপরেও আমরা যেহেতু প্রজ্ঞাপনটি জারি হচ্ছে, আমরা প্রজ্ঞাপনটি হাতে পাওয়ার পরেই আমরা আমাদের আইন বিশেষজ্ঞ আছেন, আমরা ওনার সাথে বসবো, চুলচেরা বিশ্লেষণ করব। বিশ্লেষণের পরে আমরা আমাদের প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে আমরা জানাবো। যেহেতু আজকে একটা প্রজ্ঞাপন সকলের কাছে পৌঁছেছে এবং সকলে আমাকে নক করেছে, অনেকে প্রশ্ন করেছেন, অনেকে ফোন দিয়েছেন, আমি ফোন হয়তো রিসিভ করতে পারিনি, অনেকে মেসেজ দিয়েছেন, মেসেজে রিপ্লাই দিতে পারিনি, অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করেছেন, আসলে আমি আপনাদের উত্তর দিতে পারিনি, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো এখন আমার কথাগুলো যারা শুনলেন, আপনাদেরকে অনুরোধ করব, যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন, আমার লাইভটিকে আপনারা শেয়ার করে দিবেন, যেন প্রত্যেকেই পরবর্তী সময়ে এই লাইভটি দেখার এবং শোনার সুযোগ পায়, যাতে করে আমার প্রশ্ন, যারা ওনাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমার মনে হয় যে আমার বক্তব্যের মাঝে ওনারা হয়তো খুঁজে পাবেন। সাথে সাথে আরেকটি বিষয় নিশ্চিত করতে চাই আপনাদেরকে, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে যদি
আন্দোলন সংগ্রাম করার প্রয়োজন হয়। অর্থাৎ আমরা যদি মনে করি যে এই প্রজ্ঞাপনটি আমাদের জন্য এই প্রজ্ঞাপনটি যথেষ্ট নয়, অর্থাৎ আমাদের চাকরির সুরক্ষা অথবা চাকরির নিশ্চয়তা প্রদান করার জন্য এই প্রজ্ঞাপনটি যথেষ্ট নয়, অথবা এই প্রজ্ঞাপনটি অনুযায়ী আমাদের ঠিকাদারি প্রথা থেকেই যায়, তাহলে আমরা সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প ভিত্তিক ভাই বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যার যার জায়গা থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন। আমরা আমাদের আইন উপদেষ্টা মহোদয়ের সাথে বসে এটি নিয়ে বিচার বিশ্লেষণ করে আমরা আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করব। যদি আন্দোলন সংগ্রামের প্রয়োজন হয়, আপনাদেরকে বলতে চাই, আপনারা যার যার অবস্থান থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে রাখবেন। আমরা ডাকা মাত্র আপনারা যেন আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের আন্দোলন কর্মসূচিকে আপনারা সফল করেন। একটা বিষয় মাথায় রাখবেন, আমরা আন্দোলন করেছি বলেই আজকে আমরা স্বপ্ন দেখতে পেরেছি। আমরা আন্দোলন করেছি বলেই সরকার আমাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। আমরা আন্দোলন করেছি বলেই আমরা বোনাস পাবো, বেতন পাবো, বা ঠিকাদার মুক্ত হয়ে প্রতিষ্ঠানে কর্মরত হব। এই বিষয়গুলো কিন্তু আমরা স্বপ্ন দেখা শুরু করতে পেরেছি। অর্থাৎ যা কিছু হচ্ছে এখন পর্যন্ত আমাদের যা কিছু অর্জন, এর সব কিছুর মূলেই কিন্তু ওই যে আমরা রাতের পর রাত প্রেস ক্লাবের সামনে ঘুমিয়েছি, ওই যে আমাদের শাকিল আজও আহত হয়ে বাসায় পড়ে আছে, রক্ত দিয়েছে, মাথার খুলি এখনও খুলে রেখেছে, ওই যে আমার মা বোনেরা টিয়ার সেলের আঘাতে আহত হয়েছে, ওই যে আজকে আমাদের এনায়েত ভাই থেকে শুরু করে আরও অনেকেই সাউন্ড গ্রেনেডের আঘাতে, টিয়ার সেলের আঘাতে এখনও চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হসপিটালে। তাদের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ তাদের রক্তের বিনিময়ে তাদের যে অসহনীয় যন্ত্রণা, সেই যন্ত্রণা তারা সহ্য করেছেন, এবং তাদের সাহসিকতার কারণেই এবং সারা বাংলাদেশে আপনারা যারা আমাদের এই আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত, আসলে আপনাদের কারণেই কিন্তু আজকে যতটুকু অর্জন সব কিন্তু আপনাদের ক্রেডিট। এখানে আমি রফিক, আমাকে আপনার নেতা মনে করতে পারেন, আমার বিন্দুমাত্র কিন্তু এখানে কোনো ক্রেডিট নেই। আমি মনে করি যে আমার বিন্দুমাত্র ক্রেডিট নেই। আমার ডাকে যদি আপনারা সাড়া দিয়ে 17 অগস্টে শাহবাগে না আসতেন, আমাদের ডাকে সাড়া দিয়ে যদি 19 অক্টোবর শাহবাগে না আসতেন, আমাদের ডাকে সাড়া দিয়ে যদি 22 ফেব্রুয়ারি আপনারা প্রেস ক্লাবের সামনে না আসতেন, আমাদের ডাকে সাড়া দিয়ে যদি 6 মার্চ যদি আপনারা শ্রম ভবনের সামনে না আসতেন, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই এই স্বপ্ন দেখতে পারতাম না, এবং সরকার আমাদের বিষয়গুলো খুব ভালোভাবে মাথায় নিতেন না। তাই আপনাদেরকে অনুরোধ করব, আমরা যতটুকু স্বপ্ন পূরণ হওয়ার পথে এবং যতটুকু স্বপ্ন আমাদের বাকি, এই সব কিছু পূরণের জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখা উচিত। আমি আমার জায়গা থেকে মনে করি, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবিটি বাস্তবায়িত না হবে, অর্থাৎ আমাদের চাকরির নিশ্চয়তা বিধান করা না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের রাজপথে থেকে আন্দোলন সংগ্রামকে অব্যাহত রাখা উচিত বলে আমি মনে করি। আসলে মানুষের জ্ঞান বুদ্ধি কমে গেছে। আমি লাইভে আছি, উনি দেখতেছি, এরপরে ফোন দেয়। আসলে মানুষেরকে কি বলবো বলেন, আমি লাইভে আছি, উনি দেখছেন, এরপরেও আমাকে নক করছেন উনি, মানে আসলে মেসেঞ্জে। আসলে মানুষের বিবেক বোধটা কোথায় গিয়ে ঠেকছে আমি আসলে বুঝতে পারি না। যাই হোক, আপনাদেরকে একটু বিনীত অনুরোধ করবো, আমি ঘোষণা দিয়েছি লাইভের এখন থেকে আরও 7-8 ঘন্টা আগে। তার মানে হচ্ছে আপনি আমার পোস্টটি দেখেছেন, না দেখে থাকলে আমি লাইভ করছি এখন, আপনার ওখানে নোটিফিকেশন যাওয়ার কথা। এরপরে আপনার ফোন দেওয়া মানে হচ্ছে যে আপনি সচেতন মানুষ নন। দেখ, আমি যে কথাটি ছিলাম, আমরা যতক্ষণ পর্যন্ত এই ঠিকাদারি প্রথার বিলুপ্ত ঘটাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম নিয়ে আমাদের রাজপথে থাকা উচিত। আর যদি আপনারা কোনো নেতা যদি মনে করে থাকেন যতটুকু আপনারা পেয়েছেন এতটুকুতে সন্তুষ্ট হয়ে আপনারা ঘরে বসে থাকবেন, তাহলে আমি আপনাদের এই আমার ব্যক্তিগত জায়গা থেকে তীব্রভাবে ধিক্কার এবং নিন্দা জানাই। কারণ শুধুমাত্র এই বোনাসের জন্য আমাদের শাকিল রক্ত দেয় নাই, শুধুমাত্র আমাদের এই একটু বেতন বৃদ্ধির জন্য আমাদের মা বোনেরা আহত হয় নাই, শুধুমাত্র এতটুকুর জন্য আমাদের মা বোনেরা টিয়ার সেল, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে জল কামান থেকে শুরু করে তারা কিন্তু তাদের সামনে দাঁড়িয়ে কিন্তু নিজেকে আহত বানায় নাই। আমাদের কাছে যে দাবিটি, সেই দাবিটি কিন্তু যৌক্তিক। আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশে বড় হয়েছি, এদেশের সরকারের কাছে আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। বর্তমান এমন একটি সরকার ক্ষমতায়, যে সরকারটি ইতিমধ্যেই প্রমাণ করেছেন ওনারা সকল বৈষম্য দূর করার জন্যই কাজ শুরু করেছেন।
তাহলে সকল জায়গা থেকে যদি বৈষম্যই দূর করতে চান, তাহলে আমরা চরম বৈষম্যের মধ্যে আছি। আমাদের চেয়ে বৈষম্য এই দুনিয়াতে আর কোন জাতি আছে? যে মানুষগুলো, অর্থাৎ আমরা শুধুমাত্র আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক, প্রকল্প ভিত্তিক হওয়ার কারণে আমাদেরকে নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্মকর্তারা যা খুশি তাই সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নাই, না আমাদের পরিবার পরিজনে বেঁচে থাকার কোনো নিশ্চয়তা আছে। অতএব আমরা চরম বৈষম্যের মধ্যে আছি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই 6.5 লক্ষ পরিবারের ভাগ্য পরিবর্তন করার জন্য আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে গভর্নমেন্ট আছেন, এই গভর্নমেন্টই পারেন একটা সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং আমাদের সকল সমস্যার সমাধান করার জন্য। আর যদি আমাদের সমস্যাটি সমাধান না হয়, এই সরকার যাওয়ার পরে যদি আমাদের চাকরি যাওয়ার প্রবণতা অথবা দীর্ঘদিন বেতন বকেয়া থাকার প্রবণতা, আর যদি আমরা এরকম পরাধীনই থাকি, তাহলে কিন্তু কোনো সরকারের সাথে আসলে আমরা পার্থক্য খুঁজে পাবো না। বিগত ফ্যাসিস্ট সরকারের তৈরি করার যে নীতিমালা, সেই নীতিমালার কারণে কিন্তু আমরা বিভিন্নভাবে আমরা নির্যাতিত। এই নীতিমালা, যে নীতিমালাতে আমাদের অধিকার বঞ্চিত করা হয়েছে, অর্থাৎ আমাদের বেতন 2015 সালে বৃদ্ধি পেয়েছে, এরপরে 1 টাকা বৃদ্ধি পায়নি। এটা কোন নীতিমালা? যে নীতিমালায় আমার মা বোনেরা ছুটি পাইতো না, এটা কোন নীতিমালা? যে নীতিমালায় আমাদের চাকরির যেন কারো চলে যেত, এটা কোন নীতিমালা? যা হোক, আমি কথা পারবো না, অনেক লম্বাচড়া বক্তব্য দিয়েছি। আমি শুধু আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি অনুরোধ করতে চাই, অনেক করেছেন আপনাদের খামখেয়ালিপানা, আপনারা অনেকভাবেই ছেলে মানুষই করেছেন। এখন আমাদের অনেক ভাই বোনদের বিভিন্ন রকম টেন্ডার জটিলতার কারণে চাকরি চলে যাচ্ছে। আজকে পঙ্গু হসপিটালে টেন্ডার হয়েছে, তারা সংখ্যায় ভুগছেন। আজকে হৃদরোগে টেন্ডার হবে সামনে, তারাই সংখ্যায় ভুগছেন। আজকে মুগ্ধা মেডিকেল কলেজের হসপিটালের 206 জনের চাকরি এখনও ঝুলে আছে, এখন তাদের চাকরি পায়নি ফেরত। আজকে বক্ষবিধি 33 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। আজকে মাগুরায় 14 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। আজকে নীলফামারীতে 6 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। আজকে বিভিন্ন জায়গায় কিন্তু চাকরিচ্যুত করার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা কিন্তু এখন পর্যন্ত চলছে। আমি আমার লাইভটা যদি সরকারের নীতি নির্ধারক যারা আছেন তারা যদি দেখে থাকেন, সরকারের যদি কোনো গোয়েন্দা সংস্থা দেখে থাকেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা যে প্রজ্ঞাপন আপনারা করতে চাচ্ছেন বা সরকার যে প্রজ্ঞাপন করতে চাচ্ছে, সেই প্রজ্ঞাপনে প্রথম নিশ্চয়তা প্রদান করতে হবে যে এখানে কোনো রকম কোনো ঠিকাদার থাকবে না, অর্থাৎ আমরা সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হব। 2 নম্বর হচ্ছে যে কোনো কর্মচারীকে কোনোভাবেই চাকরিচ্যুত করা যাবে না বিনা কারণে। এই 2টি বিষয় সবার আগে নিশ্চিত করতে হবে। এরপরে আপনি বেতন বৃদ্ধি করবেন, বোনাস প্রদান করবেন, এগুলোর বিষয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু এই 2টি বিষয় আমাদের প্রথমে নিশ্চয়তা দিতে হবে। এই নিশ্চয়তার জন্য আমি যে সকল নেতৃবৃন্দ আছেন, আমি দীর্ঘদিন যাবৎ কিন্তু মাঠে থাকার জন্য বিভিন্ন রকমভাবে নেতৃবৃন্দদেরকে আসলে অনুরোধ করেছি, বিভিন্ন রকম আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু জানে না কি অজানা কারণে তারা আন্দোলন সংগ্রামে মাঠে থাকতে চায়নি। সেই 19 অক্টোবরের পরে যেমনি 3 মাস ঘুমিয়েছে, আবারও কিন্তু এই 6 মার্চের পরে কিন্তু আবারও আমরা 1.5 মাস ঘুমালাম। আমরা যদি ঈদের পরপরই আন্দোলন সংগ্রামে মাঠে থাকতে পারতাম, তাহলে কিন্তু আমরা হয়তো মনে করি যে এই প্রোগ্রামটি ভিন্ন রকমও হতে পারত। যা হোক, যেহেতু এখন পর্যন্ত সময় আছে, আমরা মনে করি যে আমাদের 1 মে দিবস, সামনে জুন মাস, আমাদের জুন মাস পর্যন্ত কিন্তু সময় আছে। 1 জুলাই থেকে কিন্তু নতুন যে পে স্কেল, সেই পে স্কেল হয়তো হবে, অথবা আপনার যে বাজেট, সে বাজেট ঘোষণা করা হবে। সেই বাজেটে কিন্তু আমাদের সকল সুযোগ সুবিধাগুলো আসলে অন্তর্ভুক্ত করা হবে। যেহেতু আমাদের বিষয়গুলো বাজেটের সাথে সম্পৃক্ত, আমি মনে করি যে আমাদের যার যার জায়গা থেকে এখনও সময় আছে আমাদের দাবিটি আদায় করার জন্য আমরা সরকারের সাথে একটা যৌক্তিক বার্গেনিংয়ে যাওয়া। এবং আমরা আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই সর্বশেষ, সেটা হচ্ছে সমস্যা আমার 6.5 লক্ষ পরিবারের। এই সমস্যার সমাধান আপনারা সরকার কোন পথে করবেন, অবশ্যই আমাদের সাথে আলোচনা করে, আমাদের সাথে বসে, আমাদের মতামতের ভিত্তিতে আপনাদের করা উচিত। কারণ আমরা এই 6.5 লক্ষ পরিবারের দাবি দাওয়া নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ রাজপথে আছি। আমরা একজন স্টেক হোল্ডার। আমাদের মতামত নিয়ে আপনাদের মতামত, আমাদের মতামত একত্রিত করে এরপরে আপনাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি অনুরোধ করব বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে যে অনতিবিলম্বে শ্রম মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আপনারা যারাই এরকম উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা যারা স্টেক হোল্ডার আছি, আমাদেরকে আপনারা অন্তর্ভুক্ত করবেন আপনাদের সাথে। আমাদের মতামতকে আপনারা নেবেন, আমাদের মতামত আপনাদের মতামত একত্রিত করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর যদি আমাদের মতামতকে উপেক্ষা করে ঠিকাদার রেখেই আপনারা প্রজ্ঞাপন জারি করবেন,
তাহলে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সেই প্রজ্ঞাপনকে কোনোভাবে আমরা গ্রহণ করতে পারবো না, এবং সারা বাংলাদেশের 6.5 লক্ষ পরিবার কিন্তু এই প্রজ্ঞাপনকে আসলে গ্রহণ করতে পারবে না। সব শেষে আরেকটি বিষয় আমি বলতে চাই, যে প্রজ্ঞাপনটি করেছেন সেই প্রজ্ঞাপনটি শুধুমাত্র আউটসোর্সিং কর্মচারীদের কথা এবং কর্মকর্তাদের কথা বলা আছে। আমরা অনুরোধ করব, যেমনিভাবে আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে আপনারা মাথা কাটাচ্ছেন অথবা আপনারা উদ্যোগ গ্রহণ করেছেন, খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের দৈনিক মজুরিভিত্তিক ভাই বোনদের এবং প্রকল্পভিত্তিক ভাই বোন যারা আছে তাদের বিষয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং পরবর্তী আপনাদের সাথে আমাদের যে কোনো যদি মিটিং হয় সেখানে আমরা এই বিষয়টি অবশ্যই আলোচনায় উঠাবো, এবং আমরা চেষ্টা করবো যেন আউটসোর্সিং এর সাথে সাথে দৈনিক মজুরিভিত্তিক প্রকল্পভিত্তিক ভাই বোনদের বিষয়গুলো দ্রুত সময়ের মধ্যে সরকার পদক্ষেপ গ্রহণে একটি যৌক্তিক সমাধানে আসলে পৌঁছান। তো সর্বশেষ আমি নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, বিভাজন থাকতেই পারে, ব্যক্তিগত বিভাজন অথবা সাংগঠনিক বিভাজন আপনার আমাদের মধ্যে থাকতেই পারে, কিন্তু সারা বাংলাদেশের মানুষের স্বার্থে, 6.5 লক্ষ মানুষের স্বার্থে, 6.5 লক্ষ পরিবারের স্বার্থে আমরা নিজেদের মধ্যে বিভাজন করা কোনোভাবেই একজন সংগঠনের নেতা হিসেবে কোনোভাবেই কাম্য না। আপনাদেরকে অনুরোধ করব যে আসুন আমরা যার যার জায়গা থেকে পদক্ষেপ গ্রহণ করি, আমরা উদ্যোগী হই, একত্রিত বসি, আমাদের সকলের প্রিয় মাহবুবুর রহমান ইসমাইল ভাইয়ের সাথে আমরা বসে আজকের যে প্রজ্ঞাপন বা প্রেস রিলিজ এগুলো নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করি, বিশ্লেষণ করার পরে আমাদের পরবর্তী করণীয় আমরা নির্ধারণ করি। ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন। হয়তো আপনাদের অনেক বিষয়গুলো আমি হয়তো আমার বক্তব্যে হয়তো বলতে পারিনি, তারপর যতটুকু সম্ভব হয়েছে আমি বলেছি। আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর চেষ্টা করছি আপনাদের বিষয়গুলো আগামী দিনে যেন সুন্দর করে আমরা আমাদের মেধা দিয়ে পরিশ্রম দিয়ে যেন আমরা সুন্দরভাবে আমরা সুন্দর প্রজ্ঞাপন নিয়ে আসতে পারি। আপনারা সকলে দোয়া করবেন এবং পাশে থাকবেন। আমাদের যে সকল নির্দেশনা সেই সকল নির্দেশনাগুলো আপনারা মেনে চলবেন। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পাশেই থাকবেন। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সারা বাংলাদেশের আউটসোর্সিং মজুরি প্রকল্পভিত্তিক ভাই বোনদের ভরসার জায়গা হিসেবে ইনশাল্লাহ সকলের পাশে থাকবে। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।